এই চুলটা কেমন লাগছে? কেমন লাগছে বলো? তুমি তো চুলে কিছুই করনি, বাজে কথা বলো না। আমার চুলে আমি কিছু করিনি, কিন্তু কেমন লাগছে? নর্মাল। আচ্ছা, তোমাদের কি মনে হয় এটা আমি স্ট্রেট হেয়ার করলে পরে আমাকে মানবী লাগবে, মানে দানবী লাগবে না? বলো না, কি মনে হচ্ছে তোমাদের? ওরে বস, কিরকম লাগবে বলো? যখন চুলটা কেটে ফেলি মনে হবে না কোনোরকম লাগছে? হ্যাঁ হ্যাঁ, ওরকম হয়। জীবনটা বাঁচতে গেলে কখনো চুল সোজা করতে হয়, কখনো চুল কার্লি করতে হয়। চুল সোজা করবো, কার্লি করবো, আর লোককে জিজ্ঞেস করবো এই কেমন লাগছে বলো, কেমন লাগছে, আমাকে দেখতে কেমন লাগছে? আমি আজকে অনেকদিন পরে শাড়ি পরেছি, বলো তোমরা, বলো তো দেখি কেমন লাগছে। বলবে আরে বস তোমাদের জন্য ভিডিও করছি, তোমাদের জন্য লিপস্টিক লাগিয়ে টিপ লাগিয়ে ভিডিও করতে বসেছি। দেখো আজকে সেই কবে কোন দিন আংটিগুলি খুলেছিলাম, সেই ডিসেম্বর মাসে না জানুয়ারি মাসে খুলেছিলাম, ডিসেম্বর মাসেই খুলেছিলাম, কারণ বিয়েতে গেছিলাম। তারপরে আমি আর যেহেতু অনেক রাত্রে ঘরে ফিরবো, আংটিগুলি পরে আর যাই নাই। তো সেই যে খুলেছিলাম কোনো আংটিগুলি পরা ছিল না। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সেই পুরনো, আমার হাত সবসময় এরকম থাকে, যখন আমি আউট অফ স্টেশনে যাই তখন আমি রিস্ক নিতে চাই না, তাই আমি খুলে ফেলি। আজকে অনেকদিন পর পরার পর বেশ নিজেকে ভালো লাগছে, মানে মনে হচ্ছে অর্পিতার আসল অর্পিতা ফিরে এসেছে। যেহেতু আমার বারবার প্ল্যান ছিল অমুক জায়গায় তমুক জায়গায়, তো তার জন্য, আর যেহেতু রাত বিরেতে চলাফেরা, তাই আর এইগুলি আর পড়িনি। তো এখন বুঝতেই পারছো, যখন মানুষ চুলটা কার্লি থেকে স্ট্রেট করে বা স্ট্রেট থেকে কার্লি করে, বারবার জিজ্ঞেস করতে হয় লোককে যে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে। কাকে নিয়ে ভিডিও করছি বুঝতেই পারছো? হ্যাঁ, সেই আমাদের মন, সেই মন দিদির কমেন্ট বক্সে এখনো সেই, মানে কি বলবো, নোংরা কমেন্ট বলবো না নেগেটিভ কমেন্ট বলবো, অ্যাকচুয়ালি বাস্তব কমেন্ট। মানুষ ওনার মনটা বুঝে গেছে, মানুষ ওনার অস্তিত্বটা বুঝে গেছে। পুরোটাই উনি যে অভিনয় করতে ভালোবাসে। এই যে চা নিয়ে বললো, এই ছোট ননদ বিশাল চা খায়, ঘন্টায় 4 বার খেতে পারে চা। কিন্তু বলুন তো, লাস্ট 1 বছরে আপনারা কবে দেখেছেন তার ছোট ননদ বা বড় ননদকে ওনার বাড়িতে এসে? যারা আপনারা রেগুলার ভিউয়ার্স, এখানে হাতটা রেখে বলুন যে গত 1 বছরে আপনারা কতবার দেখেছেন তার এই ছোট ননদ বা বড় ননদকে তার বাড়িতে বসে চা খেতে? দেখেছেন কি? দেখেননি, কারণ এরা আসে না। শুধু ওই এক মেয়ে আছে, সেই মেয়ের কখন জ্বর হলো, মেয়ের কখন কি হলো, ওই নিজের জীবনটা শুধুমাত্র মেয়ে আর তো ওই পোষ্য আর ওপরের ছাদের গাছগুলিকে একটু ভালোবাসে। মানে আমার জীবনটা শুধু আমিময়, আমার আমিময়ের সাথে আমার পরিবারের লোকদেরও ওই গলা খুলে মা ডাকলাম, গলা খুলে বন্ধুর কথা স্বীকার করলাম, কিন্তু অল টাইম স্মাইল রাখলেও আমি নিজের স্মাইলটা রাখার জন্য আপনাদেরকে স্মাইল করতে বলি। এই হচ্ছে আমার রিয়েল উদ্দেশ্য। প্রচুর লোকরা কমেন্ট করেছে, হাসি পেয়েছে। কেউ কেউ বলছে আর্ন করে দাও, কেউ বলছে না আমি এর জন্য আর্ন করি না, তো আমি আরাম করে বসে বসে কমেন্ট সেকশনে এসে গালি দিতে পারি, মানে বকতে পারি। কেউ আবার বলছে আমি ইচ্ছে করে আর্ন করিনি, ওকে দেখি না, যাতে শুধু আসি, মানে ভিডিওটাকে পজ করে কমেন্ট লিখি। মানে মানুষ এখন ওই কমেন্ট লিখে আর কমেন্ট, নেগেটিভ কমেন্ট লিখতেই আরাম পেয়ে বসেছে, যে হ্যাঁ ও এই কাজটা করেছে, তার জন্য ওর প্রতি মুহূর্তে ওকে মনে করে দেওয়া হচ্ছে যে এই কাজটা তুমি করেছো, ওয়েল ডান। অ্যাকচুয়ালি সবাই মিলে যদি প্রতিবাদটা করা হয়, যেমন খুব শীঘ্রই 2K পড়ে গেছে, এটা কিন্তু খুব কম হয়। আমরা চাইলে যেমন গড়তে পারি, আমরা চাইলে ঠিক তেমনি ভাঙতেও পারি। তার নেক্সট টাইম থেকে আর অন্য কোনো ব্লগার কাউকে অপমান করতে গেলে ভাববে ভাইরে ভাই ও তো করেছিল, বেশ করার পর গলা ফুলে তুলে কথা বলেছিল। হ্যাঁ, ঠাকুর পুজো দেয় এক মনো কায় মনো বাক্যে। ঠাকুর পুজো দেওয়ার সময়ও যদি দুনিয়ার কথা বলতে হয়, ঠাকুর পুজো দেওয়ার সময় যদি ক্যামেরা অন করে করতে হয় কনস্ট্যান্টলি, এটাকে ঠিক পুজো বলা হয় না। গোপাল স্নান করাতে গেলেও অন্য কথা বলে, গোপাল নিয়ে কথা বলে না, গোপালকে ছাড়া অন্য কথা বলে। আর নর্মাল পুজো করতে গেলেও কিন্তু অন্য কথা বলতে বলতেই পুজো করায়। পুজোর সময় ক্যামেরা অন থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন, যখন রান্নার আইটেমগুলি হয় খুব কম অন হয়। আজকে এটা করব, থোর তরকারি করবো, আজকে কাঁঠাল তরকারিটা করবো, এঁচড়টা করবো, ওরকম করে বললো তো এই মিষ্টি কুমড়ার একটা তরকারি করলাম আর ওটা ঢেঁড়স ভাজাটা করলাম। কিন্তু সেই জিনিসগুলি দেখানো ভিডিওটাতে যে হাতটা নাড়া, নর্মালি ব্লগ চ্যানেলে হাত নাড়াটা খুব দরকার। খুন্তি নাড়া, নট হাত নাড়া, খুন্তি নাড়া। হ্যাঁ, হাত নাড়া বলতে পারি, মপ দিয়ে ঘর মোছা, সেলাই করা, ব্লগ মানেই খুন্তি নাড়া, সবজি কুটনো কাটা। তো এই জিনিসগুলি ব্লগ চ্যানেলে খুব দরকার, সেগুলি কিন্তু দেখানো না। এই সবজি এসেছে বাজার থেকে, এই এসেছে, রান্না হয়ে যাওয়ার পর আজকে এটা রান্না করলাম দুপুরে। তারপরে দেখো কি সুন্দর বাসি ভাত ছিল, বাসি ভাতটা মাইক্রোওয়েভে গরম করে সেটাতে ঘি আর ডিমের বেলা, ওই যে বলে না কিসের সাথে কি
পান্তা ভাতে ঘি, এক্স্যাক্টলি। সে ওই পান্তা ভাত যেটা বাসি ছিল, যদিও ফ্রিজে ছিল, পান্তাটা তো বোধহয় ফ্রিজে রাখে না, এটা বোধহয় জল টল দিয়ে রাখাটাকে পান্তা ভাত বলে। যদিও আমি কখনোই সত্যি কথা বলতে টিল ডেট আমি ফ্রিজের ভাত খান, ফ্রিজের ভাত খেয়েছি, কিন্তু যে পান্তা ভাত যেটা বলে না জল দিয়ে রাখে, তারপরে কি দেখেছি ওই ধনুদা সাথী দিদি এরা প্রায় সময় ওই পান্তা ভাতটা সেরকম ভাবে আমি খাইনি, তাও বলছি পান্তা ভাতের সাথে ঘিটা চলে না। তো ও সেটা দিয়েই কিন্তু সকালের ভাতটা মানে বর খেয়ে যাবে, ওরকম দিয়ে খেয়ে নেয়, আমার জন্য কিছুটা হয়ে যাবে, ওই লুচিটা হয়ে যাবে, আর ওরকম করে রান্না দিয়েই চলে যায়, বেশি কিছু সেরকম ভাবে রান্না করতে হয় না। আর প্রচন্ড গরম পড়েছে কলকাতাতে এখন, মানে একদম ঘেমে নিয়ে দিয়ে স্নান যদি না করে অবাক লাগে। ঠান্ডাটা আছে বলছে, আবার বলছে গরম লাগে। হয় মানুষ যখন বড় লোক হয় না, তখন এমন অনেক কিছু আমরা দেখি, জানতে পারি। হ্যাঁ, কারণ এটা হচ্ছে বড় লোকদের কথাবার্তা। এইবার বড় লোক কথা বলতে গিয়ে আজকে বলতে লাগলো অর্পি আর সৌহার্দ্যকে নিয়ে কিছু কথা। আচ্ছা, অর্পি একটা কথা বলছে যে দেখলাম যে হ্যাঁ আমরা রোজগার করি, আমরা রোজগার করার জন্যই মানে টাকা রোজগার করি, মানে আনন্দ ফুর্তি করার জন্য, ভোগ করার জন্য, বা টাকা রোজগারটার জন্যই আমরা ব্লগ করি, টাকা রোজগার করার জন্যই আমরা ওই কি বলে একটা ওদের যে রেস্টুরেন্ট খুলেছি টাকা রোজগার করার জন্যই, শাড়ির বিজনেস। অবশ্যই অর্পি সৌহার্দ্যর কেসটা কি, ওরা কনস্ট্যান্ট কাজ করে এবং ওরা সবসময় চলমান ভিডিও দেয়। হ্যাঁ, এই যাচ্ছি এখন জিমে বেরিয়ে যাব, আচ্ছা এদিকে একটা বর বলছে জিমে বেরিয়ে যাব, এদিকে বউ আরেকদিকে যেটা হয় যখন অর্পি ঘরে থাকে, অর্পি ও কি কাজ করছে না করছে, কি রান্না করছে সেটা ভিডিওটা দেখে, মানে ভিডিওটাতে করে। আবার সৌহার্দ্য তখন সেই দিনই সেই সময় বাইরে আছে। এমন না যে একা অর্পি ভিডিও করছে, এমন না সৌহার্দ্য একা ভিডিও করছে, ওদের যে কোনো ভিডিওতেই মোটামুটি লাখ ভিউজ এখনো পর্যন্ত ধরে রেখেছে। কন্টেন্ট হ্যাঁ প্রচুর নেগেটিভ কমেন্ট থাকে, তার পরেও কিন্তু আর ওদের ভিউয়ার্সরা কিন্তু ক্লাসি ভিউয়ার্সরাই হয়। নেগেটিভ কমেন্ট প্রচুর, কিন্তু ভিউজের হেরফের নেই। হ্যাঁ, আগে একটা সময় তোমরা বলবে হ্যাঁ দিদি আপনি জানেন না, আগে 1.8 1.9, দেখুন 1.8 1.9 এগুলি ওই কোভিড পিরিয়ডে 3 লাখও গেছিল, তারপর ধীরে 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 1 লাখ ধরে রাখতে পেরেছে। ইন দ্য মিন টাইম ওরা নিজেদেরকে অনেকটাই আপগ্রেডেড করেছে, বড় ফ্ল্যাট নিয়েছে, তারপর রেস্টুরেন্ট নামক একটা বিজনেস খুলেছে, তারপর আবার বুটিক খুলেছে। তো দেখো মানুষ তারাই টাকাটা রোজগার করাটা মর্মটা বোঝে, টাকা যারা খরচ করে, যে কথাটা আমি সবসময় বলি উই আর্ন টু স্পেন্ড। এখন মানুষ পাবলিক টু পাবলিক ভেরি করে, এখন তুমি ফ্লাইটে ঘুরবে নাকি তুমি জেনারেল ক্লাসে ঘুরবে এটা তোমারও ব্যাপার। ফ্লাইটে ঘুরতে গেলে তোমাকে ফ্লাইট ফেয়ার বিমান ভাড়া দেওয়ার মতো তোমার পকেটে ট্যাকে টাকা থাকতে লাগবে। হ্যাঁ, যত তুমি ঘুরবে বেড়াবে তত তোমার খরচটা ততটা হবে। অর্পিরা কিন্তু বিভিন্ন নট অনলি ইন্ডিয়ার ভেতরে, ইন্ডিয়ার বাইরেও বহুবার ঘুরতে যায়, খরচ আছে। দুটো গাড়ি মোটামুটি রেগুলার চলে, কখনো সৌহার্দ্য বেরিয়ে যাচ্ছে এই গাড়ি নিয়ে, জিমে যাচ্ছে, ডাক্তার খাই যাচ্ছে, বাবা কাঁদে যাচ্ছে, কিছু ক্যাফের কিছু কাজ খেয়ে যাচ্ছে, এদিকে অর্পি হয়তো ঘরে এসে রান্না বান্না করছে, তারপর অর্পিরা আবার কখনো ওই ডগিটাকে হেয়ার কাট করতে যাচ্ছে, কখন নিজে পার্লারে যাচ্ছে, কখন নিজে জিমে যাচ্ছে, নিজের আবার অন্য একটা স্টুডিওতে নিজে ওই লাইভ করে ফর বুটিকে, লাইভগুলি বুটিকের জায়গাতে করে, ওর কাজগুলি করছে। দুজনে মিলে ক্যাফে ভিজিট করতে গেল, দুজনে মিলে এইখান সেখানে ঘুরতে যাওয়া, প্লাস বিভিন্ন প্রমোশন ভিডিও। তাই চলমান ওদের ভিডিওটা হচ্ছে চলমান ভিডিও। তুমি কখনো রুককে যে আজকে এই মাত্র ঘুম থেকে উঠলাম, আজকে আর বেশি শরীরটা ভালো লাগছে না, শুধু এইটুকুন খাবার খেলাম ঘুমিয়ে পড়লাম, এরকম ভিডিও কখনই পাবে না। কনস্ট্যান্ট মোশন। হ্যাঁ, এবং অবশ্যই আমরা বুঝি না ওই যে কাট ইউর ক্লথ অ্যাকর্ডিং টু ইউর ইসে, ওরা যেমন ঘোরাফেরা বেড়ানো করে ঠিক তেমনি ওদের কিন্তু খরচটাও বেশি, ওদের খরচটাও অন্যদের সাথে তুলনা করলে ওদের কিন্তু খরচটাও বেশি, এবং ওরা কিন্তু সত্যিকারের পরিশ্রম করে। যে সৌহার্দ্য যে ইঞ্জিনিয়ার ছিল, ওর ব্লগিংয়ের মধ্যে কিন্তু ওর যে এডিটিং বলো, ওর যে লেখাগুলো, হ্যাঁ অনেক সময় নিজেরাদের কিছু কিছু হাইলাইট করে, যেরকম সেদিন বাচ্চাটা টিভিটাকে একটু ইসে করে হাত দিয়ে বোধহয় কিছু করেছিল, টিভিটা একটু ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, একে তো বলছে ক্যাপশন দিয়েছে বাচ্চাটার নাম দিয়ে ব্রোক দ্য টিভি, তারপর আবার নিজেরাই বলছে প্লিজ তোমরা কিন্তু আবার এই কমেন্ট সেকশনে নিয়ে এরকম লিখো না যে একটা ছোট্ট বাচ্চার নামে বাজে কথা লিখো। যখন তুমি বাবা হয়ে ব্যাপারটাকে হাইলাইট করলে যে তোমার ছেলে ব্রোক দ্য টিভি, তাহলে কমেন্ট সেকশন থাকবেই, কমেন্ট সেকশনে ভুরি ভুরি জ্ঞান,
যে হ্যাঁ এরকম বাচ্চা আনকালচার, বাবা মা শুধু টাকার পেছনে দৌড়চ্ছে, বাবা মা বাচ্চাটাকে মানুষ করতে পারে না। 3 বছরের বাচ্চারা এরকম অনেক সময় অনেক কিছু করে, ঘরের মধ্যে ব্যাট বল মারতে মারতে অনেক সময় গিয়ে অ্যাক্সিডেন্টালি টিভিতে পড়ে যায়, ফ্রিজে লেগে যায়। এইগুলি বাচ্চা মাত্রই করে, জেনে বুঝে করে না। যখন বাচ্চাটা বুঝবে এই জিনিসটা না, তখন সে তো করবে না। কিন্তু হ্যাঁ বাচ্চাটাকে বলতে লাগবে, বাবা এই টিভিটা তুমি এভাবে কখনো করো না, টিভিটা উফ 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 ভেঙে যাবে, ধরতে নেই। বাচ্চা দেখবে বাচ্চারা কিন্তু গ্যাস ট্যাস সে আগুনের সামনে যায় না, কারণ যে কোনো প্যারেন্টস বাচ্চাকে প্রথম দিনই আগুনটা আগুনের সামনে বুঝিয়ে দেবে, বাবা আগুন, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, যাবে, ধরে না। ঠিক টিভিটা নিয়ে যদি আগে বলে দিত তাহলে হয়তো একটু হলো কনসিয়াস হতো। কিন্তু সেখানে সে বলছে তোমরা কমেন্টে আমার বাচ্চাটাকে বকো না, কিছু বলো না, কিন্তু ক্যাপশনে কিন্তু বাচ্চার নাম দিয়েই ব্রোক দ্য টিভি বলে দিয়েছে। তাহলে কমেন্ট সেকশন তাহলে আর বলবেই, ঝড় উঠবেই। আর হ্যাঁ ওরকম কথা, অন্যের ভুলটা ধরলে পরে সেই ভুলটা নিয়ে কথা বলতে আমরা সবাই ভালোবাসি। তবে এক্স্যাক্টলি এটাও সত্যি কথা যে অর্পি সৌহার্দ্য প্রচণ্ডভাবে কাজ করে, প্রচণ্ডভাবে ফ্লো, ওদের ভিডিওটা হচ্ছে ফ্লোতে চলে। ওরা এই লিফট দিয়ে নামছে, এই উপরে উঠছে, এই গাড়ি স্টার্ট করছে, এই ক্যাফেতে যাচ্ছে, এই অমুক জায়গায় যাচ্ছে, মানে থেমে থাকার মতো থাকে না, ওয়ার্কিং। কারণ যেহেতু দুজনেই চাকরি ছেড়ে, কাজ ছেড়ে ইউটিউবটাকে পেশা হিসেবে নিয়েছে, যেহেতু লাইফস্টাইলের একটা বার, প্রত্যেকের জীবনের লাইফস্টাইলের একটা বার থাকে। হ্যাঁ, সে চিংড়ি মাছ খাওয়া আর ইলিশ মাছ খাওয়ার মধ্যে অনেক ফারাক থাকে। জেনারেল ক্লাসে ট্রেনে ঘোরা আর ফ্লাইটে ঘোরা ফারাক থাকে। নর্মাল গাড়িতে তুমি ঘুরে বেড়াচ্ছ, লোকাল বাসে, লোকাল ট্রেনে, লোকাল কিছুতে, আর কনস্ট্যান্ট তোমার হাজব্যান্ড ঘর থেকে বেরোচ্ছে উইথ পার্সোনাল ভেহিক্যাল। কারণ সেই পার্সোনাল ভেহিক্যালের তেলের খরচটা, তেলের দাম অনেক বেশি। সেই তেলের দামটা রাখার জন্য, আর্ন করার জন্য তোমাকে রোজগার করতে হবে। হোটেল, বড় বড় হোটেলের, 5 স্টার হোটেলের, এমনও হোটেল আছে যেখানে কিনা পার রাত্র, এক রাত্রে 25,000-30,000 টাকা যায়। আবার হোটেল ওইটার নামও যেখানে এক রাত্রে 1,000 টাকা দিয়ে থাকা যায়। হ্যাঁ, তো 5 স্টারের কফি বা এয়ারপোর্টের কফি বা চায়ের দাম আর নর্মাল টি স্টলে চায়ের দাম বা কফির দাম কি এক হয় না। তাই আমাদের কাজ করতে লাগে, নিজেদেরকে সেরকমভাবে রাখার জন্যও কাজ করতে লাগে। আর অর্পি সৌহার্দ্যরা সব কিছুই করে, নিজের মানে পার্লার কেয়ার, জিম কেয়ার, হেলথ কেয়ার এবং অবশ্যই মানির জন্য প্রচণ্ড কাজ করে। সারাটা দিন ঘুরে বোলপুরে গেল, এতটা জার্নি, সেখানেও বসে নেই, তক্ষুনি বেরিয়ে গেল রাস্তাঘাটে। কেন? ব্লগটা কন্টিনিউ করতে হবে। বোলপুরে পৌঁছে গেলাম, হাত পা ধুলাম, বাবার সাথে কথা বললাম, শেষ করতে পারতো না, করে না। এতটা জার্নি করার পরও ওই অমুকটা জায়গায় একটু ঘিয়ে আসি, একটু ঢু মেরে আসি। কেন? কারণ হচ্ছে একটাই, সকালবেলা বেরিয়ে যাবে, বোলপুর থেকে কোথাও যাবে, বেশিক্ষণ ব্লগটা করতে পারবে না। তাই যাওয়ার আগে কোথায় একটা আর্ট গ্যালারি দেখলাম, সেখানেই চলে গেছে, গিয়ে দোকানটা বন্ধ পেয়েছে। লোকে বলছে আর আর্ট গ্যালারি নেই, যেমন পায় না এখানে। আসল কথা, এখানে এসেছে এর জন্য না, এখানে এসেছে এর জন্য এতে এখন তোরা ব্লগে সারাদিন কি দেখাবে? ওই নিজেদের পার্সোনাল গাড়িতে যাচ্ছে, সেই গাড়িটাতে কতক্ষণ দেখাতে পারবে? আর ঘরে ঢোকা পৌঁছানো তখন টায়ার্ডও লাগবে। তাই সকালে উঠে বেরিয়ে সে আর্ট গ্যালারি বন্ধ হলো, আর্ট গ্যালারি যেতে যেতে রাস্তার যে দুই পাশের বাড়ি ঘর, ন্যাচারাল বিউটি দেখাতে পেরেছে। এতেও কিন্তু ব্লগটা 3 মিনিটের মতো হলেও কিন্তু ক্যারি করতে পেরেছে। তারপর 2 মিনিট ঘরে বেরোনো, 5 মিনিট হয়ে গেল। তারপর 5 মিনিট অন দ্য ওয়ে দেখালো, কারণ তাহলে একঘেমে লেগে যাবে। কিছুক্ষণ বাচ্চাকে নিয়ে খেলা, কিছুক্ষণ কিছু কথা, 5 মিনিট দেখে, কিছু রাস্তাঘাটের কথা হয়ে গেল 5 মিনিট। তারপর গিয়ে টায়ার্ড হয়ে যাবে, সেখানে দাঁড়িয়ে রাস্তায় কোথাও দাঁড়িয়ে একটু কফি টফি খেলো। তারপর আবার ঘরে পৌঁছানোর পর কি হলো, মোটামুটি ব্লগটা 15 মিনিট হয়ে যেত। তাহলে সেই দিকটা চিন্তা করলে ওরা কিন্তু ওই আমাদের চোপাটাপার মতো এভাবে চুলকে এইটা হলো ওটা না, কনস্ট্যান্ট মোশন, স্পিড। আর এইরকম লাইফস্টাইল কিন্তু মানুষদের থাকে, এইরকম লাইফস্টাইল। এই এখন অফিস থেকে আসলাম, এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, এক্ষুনি বাজার যেতে লাগবে, এরকম লাইফস্টাইল কিন্তু লোকের থাকে। যারা ডাক্তার হয়, এরা হসপিটাল থেকে আসলো, গিয়ে সেটা চেম্বারে বসলো, আবার চেম্বার থেকে এসেও আবার ছেলে মেয়েদের 8টা 7টা বসে ছেলে মেয়েদেরকে পড়াতে নিয়ে বসলো। আমি এরকম দিই 10টার সময় গেল, একটা কিছু রান্না করলো, পরের দিন সকালে কি টিফিন হবে, টিফিন রেডি করলো, সে কিন্তু ডাক্তার, লেডি ডাক্তার। এমন না লাইফস্টাইল এরকম হয় না, হয়। সেখানে দাঁড়িয়ে অর্পি সৌহার্দ্যর লাইফটা হয়তো অ্যাবাভ মিডিল ক্লাসের লাইফ, কিন্তু এইরকম লাইফস্টাইল হয় না তা না, চলে। ওই সারাদিন ঘরে থাকা আর ঘরের বিছানা চাদর পাল্টানো আর শোয়ানো। অর্পির ব্লগে ওই বিছানা চাদরটা ওঠানো, বিছানাটাকে গোছানো, মশারিটাকে ভাঁজ করে রাখলাম, ওইগুলি। হ্যাঁ, রান্না দেখা, মাঝে মাঝে রান্নাগুলিও স্টাইলিশ রান্না থাকে, বাড়িতে রেগুলার টাইমই লোক থাকে,
সেই পার্শে মাছের ঝাল থেকে শুরু করে মিষ্টি কুমড়া ফুলের বড়া আমরা অর্পির ব্লগে অনেকবার অনেক দিন দেখেছি, সেটা ও দেখায় এবং ও নিজেও ভালো রান্না করে, বা অনেক সময় টায়ার্ড হয়ে গেলে বাইরের থেকে যে অর্ডার দেয় সেই অর্ডারটাও আমরা দেখেছি। তাই ওরা কিন্তু ব্লগের জন্য খাটে, কন্টেন্ট জন্য খাটে, এবং ওদের লাইফস্টাইলটাই ওই রকম। আর এইরকম লাইফস্টাইল এমন না লোকের নেই, তবে হ্যাঁ, যেহেতু সোশ্যাল মিডিয়াতে এসে পার্সোনাল লাইফস্টাইলটা বিক্রি করছে, তাই পাবলিকের অনেক নেগেটিভ কথা, অনেক কিছু শুনতে লাগে। আমি মানে ওদের কমেন্ট বক্সে ভুরি শুধু থাকে নেগেটিভ কমেন্ট, প্রচুর, মানে 40% বা 50% নেগেটিভ কমেন্ট থাকেই ওদের। লুক দেখাচ্ছে, প্রাইভেট লাইফ বিক্রি করে এই স্টাইল মারাচ্ছে, এরকম করে ও বাবা কি আনন্দ, একান্ত আপন সময় কাটাচ্ছে, এসব আমার রকম থাকে। কিন্তু ওরা যেহেতু এটাকেই প্রফেশন বলে নিয়েছে, এটা ওদের প্যাশন না, এটা ওদের প্রফেশন। আর এই প্রফেশনটার উপর ভিত্তি করেই ওরা এত সুন্দর, এত দামি ফ্ল্যাট করতে পেরেছে। এই প্রফেশনটার উপর ভিত্তি করেই ওরা এই ক্যাফেটা খুলতে পেরেছে। মানে বলে না, মানুষ থেমে গেলে থেমে যাওয়া হয়। অফিস থেকে এসে টায়ার্ড লাগছে, একটা কাপ চা করে টিভির সামনে যে বসে যায়, সেটা কিন্তু বসে যায়। এমনও লোক আছে অফিস থেকে এসে একটা কাপ চা মুখে দিয়ে চলে যায় টিউশন করতে, দেখা আছে, আমার চোখেই দেখা আছে। কারণ হ্যাঁ, ওদের দরকার প্রয়োজনীয়তা। আর এরা হয়তো রোজগারটা অনেক করছে, কিন্তু আরো বলে না, হাতি সেই পালতে পারে যে কিনা মাউথ রাখার মতো, মানে হাতির যে দেখভাল করে ওই লোকটা রাখতে পারে। হাতির পারলে হাতির খরচ, যাদের গাড়ি আছে পার্সোনাল গাড়ি, সেই পার্সোনাল গাড়ির তেলের খরচ প্রচুর। আর পার্সোনাল গাড়ি থাকে, ওরা একটুখানি পান খেতে গেল মোড়ের মধ্যে, না ওই পার্সোনাল গাড়িটা নিয়েই যায়। হ্যাঁ, বাইক স্কুটি থাকলে বাইক স্কুটি নিয়ে যায়। তাই এটা খরচটা বোঝানো যায় না। সামান্য বিয়ের গিফটের ক্ষেত্রেই কিন্তু পার্সন টু পার্সন ভেরি করে। কেউ কারোকে বিয়ের গিফটে 3000 টাকার বেডশিটও দেয়, আর কেউ ওই কাচের গ্লাস দিয়েও চলে আসে 100 টাকা 150 টাকার। হ্যাঁ, তাহলে সেটা কিন্তু তুমি ডিপেন্ড করতে পারছো। নেমন্তন্ন তোমারও আছে, নেমন্তন্ন আমারও আছে, কিন্তু তুমি কি গিফট দিচ্ছ, আমি কি গিফট দিচ্ছি। তো এই ধরনের ম্যানেজমেন্টটা মেনটেন করার জন্য, এই জিনিসগুলি মেনটেন করার জন্য সেরকম ভাবে কিন্তু আমরা খালি দূর থেকে দেখলে বললে হবে, মা এত কিছু আছে, বা এত শাড়ি আছে, বা বোধহয় 2 নম্বরই টাকা না। অনেস্ট উপায়ে খাটনির মাধ্যমে এটা চালিয়ে, এটা অনেকভাবে চালানো যায়, অনেক দিক দিয়ে চালানো যায়, রোজগার করা যায়, যদি সেই মানসিকতাটা থাকে। ও চাকরির টাকার কয় পয়সা এরকম অনেকে ভাবে না, চাকরির টাকা যথেষ্ট পয়সা, সেটাকেও ভালো করে ম্যানেজ করা, সেই টাকাটাকে ভালো জায়গায় ইনভেস্ট করা, সেই ইনভেস্ট থেকে তুমি আরো টাকা নিয়ে খালি ব্রেনে বসে রইলে, ওই বসে উল বুনলে আর ভাবলে মা গু বাবা এত টাকা, ঘুষের টাকা, চোরা টাকা না ভেবে কাজ করলে প্রচুর প্রচুর রোজগার করা যায়। আর তারাই টাকার মর্মটা বোঝে যারা টাকাটা রোজগার করে। এবার আসছি ওদের শাড়ির বিজনেস নিয়ে কথা। শাড়ির বিজনেসে ওরা অনেক কম দামি শাড়ি দাম দিয়ে বিক্রি করে। হ্যাঁ, এইখানে আমার কথা সবসময়, আমি জানি না কেন ওরা ব্লগ করতে গেলে মানে ব্লগারদের কাছ থেকে লোকে কেন শাড়ি কেনে, এই মর্মটা আমার আজও মানে এখান থেকে আসেনি। যে জিনিসগুলি আমরা দোকানে কিনতে পাচ্ছি, যে জিনিসগুলি কমন, ওরা একটু হ্যালো হাই বলবে। যতজন ব্লগারের আমি দেখলাম শাড়ি নাইটি, প্রত্যেকটা আমার কাছে কস্টলি বলে মনে হয়েছে, প্রত্যেকের। ওরা যতই ফ্রি শিপিং বলুক না কেন, আর জেনুইন দাম হলো এই দামে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমি কেন ওইখান থেকে কিনবো? একটু হ্যালো হাই শোনার জন্য? কারণ ওরা ওদের যে বিক্রি করছে সে হয়তো হোলসেল রেটে আনছে, কিন্তু ওরা ওদের প্রফিট না রেখে, কোনো ব্যবসায়ী কি প্রফিট ছাড়া ব্যবসা করে? তাহলে ওরা হোলসেল থেকে আনছে। এমন কিছু কিছু দোকান শান্তিপুরের বিভিন্ন আমি দেখেছি, বড় বাজার কলকাতা, ডাইরেক্ট ওরা বিক্রি করে। সেই দোকানের মালিকরা, ওরা কিন্তু ইউটিউবার না, ওরা দোকানের মালিক, ওরা ডাইরেক্ট বিক্রি করে। তাহলে সেখান থেকে এই জিনিসগুলি ডাইরেক্ট তো কেনা যায়, ডাইরেক্ট কেনা যায়। সে ডাইরেক্ট না কিনে ওই ভাইয়া অমুকের ফ্যান আমি, অমুক ব্লগারের ফ্যান আমি, তার জন্য আমি ওর থেকে এই চাদর কিনছি, সোয়েটার কিনছি, বেডশিট কিনছি, জাস্টিফিকেশন আমার চোখে কখনো আসে না। কেন আমি ওদের থেকে কিনবো? প্রপার কলকাতার লোক আদি মোহিনী তো সে হয় বিক্রি করে, বিভিন্ন বড় বড় শোরুম এখন বিক্রি করছে বিভিন্ন জায়গার, নট অনলি কলকাতার লোক, কলকাতার বাইরেরও যারা, সাউথের প্রচুর এরকম স্টোর আছে, বাই কল তুমি অর্ডার করতে পারো। এটা কিন্তু অরিজিনাল কাপড়ের দোকান। ওদেরকে ছেড়ে এই ব্লগারদের কাছ থেকে তোমরা কেন কিনছো? হ্যাঁ, ফ্যান ফলোয়িং
আরে ভাই ব্লগাররা হ্যালো হাই ওইটুকুন সময় কথা, যেটুকুন সময় তোমাকে ওরা ব্যবসার জন্য তোমাকে দিয়ে দিচ্ছ, একটু হ্যালো হাই বলার জন্য তুমি টাকাটা এক্সট্রা দিচ্ছ। দূর, শাড়ি কাপড় নিজের চোখে কালার দেখে তারপরে কেনা যায়। এরকম আমি নাম বলবো না, কিছু কিছু ব্লগারের যে শাড়িগুলি আমি দেখেছি ওরা সেল করছে, কিন্তু দেখলাম আমি পরে ট্রোল করে বা স্ক্রোল করে অ্যামাজনে এর থেকে 20 টাকা 30 টাকা কম দেখলাম নিজের চোখে। আরে এদের সাথে ও বিক্রি করছে, তাহলে এর থেকে তো এর দাম কম, কম্পেয়ার করলেই আমরা দাম কম। কিন্তু আমরা ওই যে বললাম আমরা ভক্ত, আমি একজন শান্ত শিষ্ট ভক্ত থাকবো, ওই ভক্ত থাকার জন্য ওদের কাছ থেকে কাপড় কেনা। 500 টাকা শাড়ি 2000 টাকাতে বিক্রি ওরা করছে এর জন্য, কারণ মানুষ কিনছে। মানুষ কেন কিনছে? ও বাবা, অমুক ব্লগারের সাথে আমার বিশাল পরিচয়, ওর থেকে আমি শাড়ি কিনলাম। দূর বোকার দল, টাকা নিকো খেলে, এর জন্যই ওদেরকে মা লক্ষ্মী দেয়। একটা জিনিস মনে হয় না ব্লগাররা কতটা কাজ করে, ওরা ব্লগিং করছে, এডিটিং করছে, ব্লগিং থেকে রোজগার করছে, তারপর বসে থাকলে পারতো। তারপরও বসে না থেকে কি সুন্দর করে ওরা আবার শাড়িটা তো কিনে আনতে লাগে, ওরা তো কিনে আনছে, হোলসেল দোকান থেকে কিনে আনছে, আনার পর তোমাদের বিক্রি করছে, সেখানে দাঁড়িয়ে আবার প্যাকিং লেভেলিং সব করতে লাগছে। তো ওরা কি রেস্ট নিচ্ছে? রেস্ট নিচ্ছে না তো, কারণ ওরাও বুঝে গেছে মানি বিগেটস মানি, টাকাটার খুব দরকার। তার জন্য পরিশ্রম ছাড়া আমাদের লক্ষ্মীর পাঁচালিতে আমরা পড়ি না। বসিয়া থাকলে যদি লক্ষ্মী দেয় ধন, তখন বুঝি বসে পূজাটি কেমন। বসে থাকলে কখনোই লক্ষ্মী কাউকে ধন দিতে পারে না, প্রতিটি জিনিস যেন খাটতে লাগে। তাই অর্পি সহোদর ব্লগিং স্টাইল আলাদা আলাদা, পশ প্যালেটের একরকম, অর্পি সহোদর এরকম একরকম, কিন্তু ওরা কিন্তু প্রচণ্ডভাবে খাটে। এবং ওরা কি দেখায়, ওদের লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটার মধ্যে আছে একটা মিডিল ক্লাস না, আপার মিডিল ক্লাসের লাইফস্টাইল। আজকে এখানে যাওয়া, কালকে সেখানে যাওয়া, এটা যায়, যারা যাওয়ার এরা যায়। তরি ভালো গয়না কিনে, বছর যে কত গয়না কিনে, কারণ কেন কিনে? ও রোজগার করছে, ওর ওটার দিকে নেশা। কারোর গয়না নেশা থাকে, কারোর ঘোরার নেশা থাকে, কারোর কোনো কিছু নেশা থাকে না, শুধু খাওয়ার নেশা থাকে। 3 রকম মাছ দিয়ে ভাত খাবো। প্রত্যেকটা মানুষের আলাদা লেভেল, কিন্তু তোমার লেভেলটা যখন তুমি হাই রাখবে, সেই বেশি রকম মাছ খেতে গেলেও টাকা লাগবে, তোমার ঘুরতে গেলেও তোমার টাকা লাগবে, তোমার শাড়ি কিনতে গেলেও টাকা লাগবে। আর সব কিছু তুমি যদি নর্মাল করো, যে আমি মোটামুটি ভালো খাবো, মোটামুটি ভালো শাড়ি পরবো, মোটামুটি ভালো ঘরে থাকবো, হ্যাঁ, তাহলে সব কিছুর জন্য একটা মিনিমাম টাকায় কোনো কিছুই হয় না, কোনো কিছু হয় না, সব কিছুরই খাটনি আছে। আম্বানিরাও প্রচুর খাটে, তারপরও আম্বানি গিয়ে দেখো গে কুম্ভ মহাকুম্ভেতে ওরা রোজ ভান্ডারা দিচ্ছে। অনন্ত আম্বানি, রিলায়েন্স থেকে অনন্ত আম্বানি রোজ যত হাজার লোক খেতে পারে ভান্ডারার আছে। মানে স্নান করে এসে যে রাস্তাটাতে এক্সিট, ওইখানে ভান্ডারার চলছে কনস্ট্যান্ট। তাহলে কত কত লোক খাচ্ছে, যেখানে আমি এখন আজকে সকাল পর্যন্ত খবর আছে, কালকে রাত্রে 1.11 কোটি লোক স্নান করেছে। এখন পর্যন্ত হয়তো 62, 63, হ্যাঁ 63 তো কালকে বোধহয় ছিল, 65 এর মতো হয়ে গেছে। 65 কোটি লোক চান করেছে। তাহলে অনন্ত আম্বানি, আমি জানি না এক্স্যাক্টলি কবে থেকে শুরু করেছে ভান্ডারার, কিন্তু এখন আমি নিজের চোখে দেখে এসেছি কিভাবে মানে লোকদেরকে খাওয়াচ্ছে। তাহলে কত কোটি টাকা লোককে খাওয়ালো, তাহলে এত কোটি লোক খাওয়াতে কেন পেরেছে? ওরা রোজগার করে। টাকাটাকে ওদেরকে সব এমনি দিচ্ছে না, ওদেরও খাটতে লাগছে, ব্রেইন দিয়ে খাটতে লাগছে, চলতে লাগছে, হাঁটতে লাগছে, এইখানে সেখানে যেতে লাগছে, তাই না? প্রত্যেকটা জিনিসে কিন্তু মেনটেন করার জন্য পরিশ্রমটা খুব দরকার। কারোর ভুল ধরার আগে দেখতে লাগবে যে সে কি বসে বসে করছে। সে তো কাউকে বলছে না, 1 লাখ লোক দেখছে, কেউ সে তো কাকে বলছে আসো আসো দেখো না, লোকে যাচ্ছে, লোকে দেখছে, তাই তো ভিউজ পাচ্ছে। কেন লোক কাপড় কিনছে ওর থেকে? কেন আমি একটা ড্রেস কিনা কিছু কেনার আগে আমরা মার্কেট সার্ভে করব না? তাহলে বোকাটা কে, ওরা না যে কিনছে তারা? মার্কেট সার্ভে কেন করব না? একটা কানের কিনতে গেল আমি দেখবো যে এই কানেরটা অমুকের দোকানে কত টাকা আছে। সবজি কিনতে গেলে মার্কেট সার্ভে আমরা করি, ফুলকপিটা তাজা না ইসে, তাহলে কেন আমরা সার্ভে করব না? আর যখন আমাদের কাছে এত সুন্দর অনলাইন শপিং এর ব্যবস্থা আছে, এত জায়গা আছে, দেন হোয়াই টু দিস ব্লগার? এটা আমার আজও এখান দিয়ে ঢোকে না। চলো বাই।